নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যা ঘটনা ঘটার ছিল সেটাই ঘটলো। বিগত কয়েকদিন ধরে আমরা আলোচনা করছিলাম H1B ভিসার জেরে আমাদের ভারতীয় আইটি কোম্পানিজগুলোর উপর প্রভাব পড়তে পারে কিংবা পারে না। বিগত দুদিন ধরে যে নাটক চলল হোয়াইট হাউসে তথা ট্রাম্পের তরফ থেকে, সেখানে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যেখানে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে তার শাগরিদ হাওয়ার্ড লুটনিক ঘোষণা করেছিলেন যারা H1B ভিসা হোল্ডার তাদেরকে প্রত্যেক বছর আমেরিকাতে থাকার জন্যে বা কাজ করার জন্য $1 লক্ষ করে দিয়ে যেতে হবে। 3 বছর থাকলে 3 বার, তারপর আরো 3 বছর এক্সটেনশন হলে আরো $3 লক্ষ, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রত্যেক বছর $89 লক্ষ বা কোটি, 89 লক্ষ টাকা। এরপরে যেটা ঘটলো সেটা আরো চমকপ্রদ, একেবারে নাটকীয় বলা চলে। ফিল্মে যেরকম হয়ে থাকে ঠিক আক্ষরিক অর্থে সেটাই ঘটলো। ফেসবুক, মেটা, অ্যামাজন থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি যেখানে ভারতীয়রা কাজ করে থাকেন, আইটি প্রফেশনালসরা যারা পুজোর সময় ভারতবর্ষে আসার পরিকল্পনা নিয়েছিলেন বা অলরেডি চলে এসেছিলেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে ফিরে আসতে বলা হলো, নতুবা $1 লক্ষ করে তাদের আবার ভিসার ওপর দিতে হবে, যেটা হাওয়ার্ড লুটনিক বলেছিলেন। তার ঠিক পরের দিনই হোয়াইট হাউসের যিনি স্পোকস পারসন ক্যারোলিন লিভেট তিনি বলে দিলেন না, কেবলমাত্র ওয়ান টাইম ফি, তাও যারা এক্সিস্টিং H1B ভিসা হোল্ডার তাদের জন্য নয়, কিন্তু যারা নতুন ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং পরের যে লটারি যে হবে এই H1B ভিসার সেই সার্কেলটার জন্য, অর্থাৎ এক্সিস্টিং H1B ভিসা হোল্ডারদের কোনো সমস্যা নেই। তার ফলে যেটা হলো যে চরমতম আঘাতটা আসতে পারতো আইটি সেক্টরের ওপর, সেখান থেকে আইটি সেক্টর নিঃসন্দেহে বেঁচে গেল। কারণ এইটা হলে যে কি হতো ভারতীয় শেয়ার বাজার সেটা ভাবতেই কিন্তু শঙ্কা হয়। সেটা হয়নি, কিন্তু তা সত্ত্বেও আইটি সেক্টরে ধস নেমেছে। আইটি সেক্টরে যে কোম্পানিজগুলো রয়েছে, বিশেষ করে নিফটি আইটির কথা আজকে বলবো। নিফটি আইটি আজকে 2.95% পতন দেখেছে এবং সেখানে যে কোম্পানিজগুলো রয়েছে সেগুলো ভারতবর্ষ তথা বিশ্বের অন্যতম বড় বড় কোম্পানিজ, মেগা ক্যাপ কোম্পানিজ, লার্জ ক্যাপ কোম্পানিজ যাই বলুন না কেন। সুতরাং তাদের পতনের যে জের সেটা কেবলমাত্র নিফটি আইটিতে সীমাবদ্ধ থাকবে সেরকম সম্ভাবনা ছিল না। সেটা নিফটি 50কেও টেনে নামিয়েছে, কারণ তার মধ্যে নিফটি আইটির অন্তর্গত যে মেগা ক্যাপ স্টকসগুলো রয়েছে সেগুলো কিন্তু নিফটিরও অংশ। সার্বিকভাবে নিফটি আইটিতে পতন, তারপর বেলার শেষের দিকে নিফটি 50তে পতন, এবং সার্বিকভাবে মিড ক্যাপ, স্মল ক্যাপ এবং বিভিন্ন সেক্টর, মেটাল বাদ দিয়ে সমস্ত সেক্টরে লিটারালি একটা কারেকশন এসছে, একটা ভীতি থেকে, একটা আশঙ্কা থেকে। কিন্তু ক্ষতিগ্রস্ত ডেফিনেটলি আজকের আইটি সেক্টর হয়েছে, সেটাই আজকে আলোচনা করব। কিন্তু অন্যদিকে দেখুন যে একটা কথাই রয়েছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। একদিকে আইটি সেক্টরের কোম্পানিগুলো বিগত 1 বছর ধরে ঘা খাচ্ছে, বিগত 2 বছর ধরে আদানি গ্রুপের শেয়ারগুলো চরমতম আঘাত খেয়ে এমন জায়গায় নেমে গিয়েছিল, সেখান থেকে তাদের 52 উইকস তাদের সর্বকালীন উচ্চতা অনেকটাই ওপরে। কিন্তু বিগত 2 দিন ধরে যা প্রত্যাবর্তন দেখাচ্ছে আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানিগুলো, সেটা এক কথায় তুলনাহীন। এবং খুব স্বাভাবিকভাবে যেটা কয়েকদিন আগে আলোচনা করছিলাম যে বিশেষজ্ঞরা রেটিং করতে পারে, ক্রেডিট রেটিং এজেন্সিসরা তারা রেটিং করতে পারে, যে জেফারিস যেমন রেটিং করে দিয়েছে আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানিজগুলোর। আজকে দেখুন তো পরপর 2 দিন, শুক্রবার একটা দারুণ একটা ইউফোরিক একটা কন্ডিশন ছিল, কিন্তু আজকে সমস্ত কিছু ছাপিয়ে গিয়েছে আজকের আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানি স্টকসগুলোর মুভমেন্টে। আজকের এসসিসি যেহেতু এসসিসি একটা অ্যাকোয়ার্ড কোম্পানি, সেখানে খুব হালকা উত্থান এসছে, না বলার মতন। কিন্তু আদানি সরাসরি ডিরেক্ট, যেটা প্রথম থেকেই রয়েছে, আদানি এনার্জি সলিউশনস 6.46%, এটা বিএসসি প্রাইস বলছি। আদানি এন্টারপ্রাইজেস 4%, এগুলো মিড মার্কেট ডেটা, পরিবর্তন হতে পারে। আদানি গ্রেন এনার্জি 11.74%, আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন 1.2%, আদানি পাওয়ার
আদানি পাওয়ারের সেখানে আজকে প্রায় 15% বেশি উত্থান। আদানি টোটাল গ্যাস আপার সার্কিট 20% একেবারে, অম্বুজা সিমেন্ট 1.39%, অর্থাৎ এবং সাং ইন্ডাস্ট্রিজ যেটা বিগত আগের দিন সেটা হালকা পতন দেখেছিল সেটা আজকে উত্থান দেখেছে 2.75%। সার্বিকভাবে ফোকাসটা থাকছে আদানি পাওয়ার, যেটা বিগত 1.5 বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় চলে গেছে। মানে লাস্ট 15 মান্থসের যদি প্রাইস দেখেন তার মধ্যে আজকে সবচেয়ে বেশি প্রাইসে ট্রেড করেছে আদানি পাওয়ার। এবং বিগত 5 বছরে এর আগের দিন আলোচনা করেছিলাম কিরকম প্রায় 7.5 গুণের বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে অলরেডি আদানি পাওয়ার। আদানি এন্টারপ্রাইজেস ফ্ল্যাগশিপ কোম্পানি সেটাও দুর্দান্ত উত্থান দেখিয়েছে। সোজা কথা বলতে গেলে যেই মুহূর্তে আদানি গ্রুপ অভিশাপ মুক্ত হয়েছে, অর্থাৎ তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগগুলোকে খারিজ করে দিয়েছেন সেবি, হিন্ডেনবার্গের যে অভিযোগ সেটা ভুল প্রমাণ করেছেন সেবি, তারপর থেকে আদানি গ্রুপের কোম্পানিগুলোকে নিয়ে বিনিয়োগকারীদের বলুন, ট্রেডার্সদের বলুন, তাদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনার কিন্তু অভাব নেই। অর্থাৎ এরকম একটা মার্কেট যেখানে আতঙ্ক, চাপা আতঙ্ক রয়েছে, চাপা আতঙ্ক কাজ করছে বিনিয়োগকারীদের মধ্যে বা ট্রেডারদের মধ্যে, সেখানে আদানি, সেখানে ওই একটা কবিতা ছিল, সেখানে বলা হচ্ছিল যে একা কুম্ভ রক্ষা করে নকল মুদির গড়, লিটারালি তাই হয়ে দাঁড়িয়েছিল আজকের আদানি গ্রুপের ক্ষেত্রে। যদিও আদানি গ্রুপের এই ইউফোরিয়া সেটা মারাত্মকভাবে সার্বিক মানে গোটা বাজারকে ইনফ্লুয়েন্স করতে পারেনি বটে, কিন্তু একটা সাইন অফ রেজিস্ট্যান্স বলা যেতে পারে আদানি গ্রুপের বিভিন্ন শেয়ার্সের তরফ থেকে। আজকের আইটি কোম্পানিগুলোর দিকে তাকালে চোখে জল আসে, লিটারালি বলা যেতে পারে। কেবলমাত্র নিফটি আইটির অন্তর্গত বিভিন্ন স্টকসগুলোতে খেয়াল করে দেখুন। কোফর্জ 4.37% পতন, এইচসিএল টেকনোলজিস 1.87% পতন, ইনফোসিস 2.64% পতন, এলটিআই মাইন্ডট্রি 4.5%-এর উপর পতন, এমফ্যাসিস 4.272% পতন, পারসিস্টেন্স 4.27% পতন, ওরাকল ফিনান্সিয়াল সার্ভিসেস সেটা হালকা পজিটিভে বন্ধ হয়েছে, টিসিএস 3%-এর উপর পতন, টেক মহিন্দ্রা 3%-এর উপর পতন, উইপ্রো 2%-এর উপর পতন। এবার খেয়াল করে দেখুন এই প্রত্যেকটা কিন্তু টপ নচ কোম্পানি, টপ নচ, এবং এদের কি হাড়ির হাল হয়ে রয়েছে সেটা তো বুঝতেই পারছেন। বিগত 1 বছরে মানে মাঝখানে যদি ফেডারেল মানে ফেড ব্যাংক, যেটা আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক, তাদের যদি রেট কাটের যে সাময়িক উচ্ছ্বাস ছিল সেটা যদি বাদ দেন, তা সত্ত্বেও এখনো অব্দি 18.09% নিচে নেমে গেছে নিফটি আইটি সেক্টর। অর্থাৎ এটা তো কেবল নিফটি আইটির যে শেয়ার্সগুলো, এছাড়া নিফটি আইটির বাইরেও তো বহু শেয়ার্স রয়েছে, সেগুলোতে কি অবস্থা হয়েছে যদি খেয়াল করে দেখেন। বিড়লা সফট 2%-এর উপর পতন, সিগনিটি টেকনোলজিস এগুলো কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপ মেশানো রয়েছে, 4%-এর উপর পতন, সায়েন্ট সেটা 3.83% পতন, ডেটামেটিক্স গ্লোবাল 3.7% পতন। এদের 53%-এর বেশি রেভিনিউ কিন্তু আমেরিকা থেকে আসে, অর্থাৎ বিশাল এক্সপোজার। ফার্স্ট সোর্স সলিউশনস, হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিস এগুলো 2.5-3%-এর মধ্যে পতন। এছাড়া কেপিআইটি টেকনোলজিস 1.72% পতন, এলএনটি টেকনোলজিস 3.26% পতন, ম্যাসটেক 3.25% পতন, নিউজেন সফটওয়্যার 1.87% পতন। তাছাড়া নিউক্লিয়াস সফটওয়্যার 2.52% পতন। কোনটা ছেড়ে কোনটা বলবেন? ছোট ছোট কোম্পানি, রুট মোবাইল 1.72%, টার্লা প্ল্যাটফর্ম 3%-এর উপর পতন। মানে টাটা এলেক্সাই এটা একটা সেমিকন্ডাক্টর কোম্পানি, এটা একটা আইটি কোম্পানি, অটোমোটিভে এর অ্যাক্টিভ প্রেজেন্স রয়েছে, এটাতেও আজকের পতন রয়েছে। অর্থাৎ সমস্ত স্টকস, বড় ছোট মেজো আইটি সেক্টরের অন্তর্গত যে স্টকসগুলো রয়েছে সেগুলো কোনোটা ছাড় পায়নি। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কোম্পানিগুলো আমেরিকাতে এক্সপোর্ট করেন না তাদের সার্ভিসেস, সেই কোম্পানিগুলো অবধি কিন্তু আজকের মার খেয়ে গিয়েছে। তার মানে এটা বোঝাচ্ছে যতই এক্সিস্টিং H1B ভিসার শেয়ার হোল্ডার তারা বেঁচে যান না কেন, সেটা আইটি কোম্পানিগুলোর পক্ষে খুব একটা সুরাহা হলো এমনটি নয়। তার কারণ ভবিষ্যতে তারা যদি নতুন অ্যাপ্লিকেন্টের জন্য যদি H1B ভিসার অ্যাপ্লাই তারা করাতে চান, সেক্ষেত্রে কিন্তু তাদের ওই $1 লক্ষ দিতে হবে। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোকে, এবং এগুলো আমাদের কেবল ভারতীয় আইটি কোম্পানিগুলো নয়, সবচেয়ে বেশি রিক্রুট কিন্তু করে আমেরিকান আইটি কোম্পানি, এবং তারা ভারতীয় মেধার সাহায্য নেয়। আগেই আলোচনা করেছিলাম 71% H1B ভিসা
যারা অ্যাপ্লাই করেন এবং পেয়ে যান গোটা বিশ্ব জুড়ে তার 71%ই কিন্তু ভারতীয়। চাইনিজরা পায় মাত্র 12.5%, কিছুটা ফিলিপিন্স এবং অন্যান্য দেশ। অর্থাৎ সুপার, যাকে বলে এক কথায় সুপার। সেই জায়গাটায় দাঁড়িয়ে এই কোম্পানিগুলোর মাথায় হাত পড়ে গিয়েছে। প্রি মার্কেট যে ট্রেডিং আমেরিকাতে, সেখানে বিভিন্ন স্টকস যেগুলো রয়েছে, ন্যাসড্যাক আজকে খুললে বোঝা যাবে যে সেটা কিভাবে, কারণ ন্যাসড্যাক হচ্ছে টেকনোলজি হেভি কোম্পানি, মানে ইন্ডেক্স। সেইখানে আজকে বোঝা যাবে যে ট্রাম্পের এখন শুধুমাত্র ট্যারিফ না, এখন তো তিনি সার্ভিসেস নিয়েও পড়েছেন, বকলমে ভারতীয়দের চেপে দেওয়ার চেষ্টা করছেন। একটা জিনিস সবসময় মাথা রাখবেন, যেখানে বিভিন্ন দেশ থেকে মেধা আসে সেই দেশগুলোরই চরমতম উন্নতি হয়। আমেরিকা তার প্রকৃষ্ট উদাহরণ। বারবার ওই কারণেই বলা যে আমেরিকাতে যে সিলিকন বুম হয়েছিল সেইটা সম্পূর্ণভাবে তার জন্য দায়ী কিন্তু ভারতের যারা আইটি প্রফেশনালস, তারা আমেরিকার আইটিকে বিশ্বের সেরা আইটিতে রূপান্তরিত করেছেন। তাদেরকে যদি বের করে দেয় আমেরিকা, যেটা তারা চাইছেন, কি মনে হয় এত সহজ হঠাৎ করে 3, 4, 5 বছরের মধ্যে তারা ভারতের মেধার সমতুল মেধা তারা আমেরিকাতে সবাইকে খুঁজে পেয়ে যাবে? সেটা কি সম্ভব? তাহলে আর আমেরিকান যে মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো রয়েছে, যাদের কয়েক ট্রিলিয়ন ডলার যাদের ভ্যালুয়েশন, তারা কি বোকা, তারা কি উন্মাদ যে তারা আমেরিকাতে তারা মেধার অন্বেষণ না করে ভারতবর্ষ থেকে মেধা নিয়ে আসছে? এইটা একটা যুক্তি ডেফিনেটলি হতে পারে যে ভারতবর্ষ থেকে যারা আসছেন বা বিদেশ থেকে যারা আসছেন, বিশেষ করে এশিয়া থেকে যারা আসছেন, তাদেরকে পেমেন্ট নিঃসন্দেহে অনেকটা কম করতে হয়। কিন্তু সেটাই কি একমাত্র কারণ এই টপ নচ যে কোম্পানিসগুলো রয়েছে, এই ফরচুন 500 যে কোম্পানিসগুলো রয়েছে, সেটা তারা কেবলমাত্র কয়েক লাখ ডলারের স্বার্থে তারা কয়েক বিলিয়ন ডলার অপরচুনিটি তারা নষ্ট করবে? হ্যাঁ, একটা কারণ নিঃসন্দেহে এটা ঘটনা যে তারা কম অর্থে এশীয়বাসীকে দিয়ে তারা কাজ করিয়ে নিতে পারে। কিন্তু সেটাই একমাত্র কারণ হতে পারে না এই কোম্পানিগুলো ক্রমাগত H-1B ভিসার জন্য অ্যাপ্লিকেশন করা। ভারতীয় আইটি কোম্পানিগুলো যতখানি না H-1B ভিসা অ্যাপ্লাই করে, তার থেকে বেশি করে কিন্তু আমেরিকার বিভিন্ন কোম্পানিগুলো, আইটি রিলেটেড কোম্পানিসগুলো। এখন তাদেরকে রিথিঙ্ক করতে হবে তাদের স্ট্র্যাটেজি। অনেকেই বলছেন যে এরা অফশোরিং এ চলে যাবেন, অটোমেশনের দিকে ঝুঁকবেন। সবকিছু মেনে নেওয়া যদিও যায়, কিন্তু এই গোটা ট্যালেন্ট পুলকে ইগনোর করে, অগ্রাহ্য করে তাদেরকে পাঠিয়ে দিয়ে তারা অফশোরিং করে তারা কাজটা করতে পারবেন তো? এইটা তো এখন বিলিয়ন ডলার প্রশ্ন, বলা যেতে পারে ট্রিলিয়ন ডলার প্রশ্ন হয়ে উঠবে ভবিষ্যতে। আমেরিকাতে যেটা চলছে সেটার কোনো ব্যাখ্যা নেই এই মুহূর্তে। দয়া করে ব্যাখ্যা চাইবেন না, কারণ ওই একই ভাঙা ক্যাসেট প্লেয়ারের মতনই চলতে থাকবে। ইনা লুপ আসবে, একই কথা বারবার ফিরে আসবে। হয় ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে আমরা আমরা প্রশ্ন করব, নতুবা আমেরিকার বজ্জাতি নিয়ে আমরা প্রশ্ন তুলব। কিন্তু আপাতত যেটা ঘটছে ওই একটা কথাই সত্যি, যে হবুচন্দ্র রাজা এবং গবুচন্দ্র মন্ত্রী, তারা দুজনে মিলে দেশটিকে যেটা করতে পারে, অর্থাৎ মুড়ি মুরকির দর যেখানে এক হয়ে যায়, সেই ধরনের দেশ ত্যাগ করাই বাঞ্ছনীয়। এটা ঘটনা যে সেই দেশে যেখানে ট্যালেন্টের কোনো দাম নেই, সেই ধরনের দেশ ত্যাগ করাই বাঞ্ছনীয়। এত বলাটা যতটা সহজ, করাটা ডেফিনেটলি ততটা সহজ নয়। কিন্তু এই কথাগুলো আসছে ক্ষোভ থেকে, দুঃখ থেকে, যে ভারতীয়রা চিরকাল বিশ্ববাসীকে যে সার্ভিসেস দিয়ে গেছে, তাদের জন্য কিন্তু তাদের বিন্দু মাত্র তাদের কৃতজ্ঞতা যে নেই, সেটা স্পষ্টত। এক্ষেত্রে আপনারা আলাদা করে ডেমোক্র্যাটস বা রিপাবলিককে আলাদা করতে পারবেন না আমেরিকাতে। তারা কিন্তু শেষ পর্যন্ত ওই আমে দুধে মিশে যাওয়ার যে ঘটনা, এই ক্ষেত্রেও একই কথা। যদি বিদেশ নীতির কথা বলতে হয়, সেক্ষেত্রে রিপাবলিকানস বলুন, ডেমোক্র্যাটস বলুন, তাদের ভারতের প্রতি যে বিদ্বেষ রয়েছে, যে আশঙ্কা রয়েছে, সেটা সবার ক্ষেত্রে সমান। এই ক্ষেত্রে তারা এক কাট্টা হয়ে যান, অর্থাৎ ভারতীয়দের যে করে হোক দমা, ভারতবর্ষকে যে করে হোক দমা। আপাতত আজকের দিনটা দেখে কিছুই বোঝা যাবে না এইটা একটা নিজার্ক রিয়াকশন ছিল নাকি কালকের থেকে মার্কেট নর্মাল হবে। কিন্তু যেভাবে সারা দিন ধরে নিফটি কোনো শক্তি দেখাতে পারেনি, বিভিন্ন স্টকসগুলো সেগুলো ফিরে আসার চেষ্টা করলেও আইটি একেবারে নিস্তেজ ছিল। ভবিষ্যতে অন্তত যতদিন ট্রাম্প আছেন, ততদিন তিনি নতুন কোনো ম্যাজিক তৈরি করে ফেলতে পারবেন এমন সম্ভাবনাও কিন্তু নেই বললেই ভালো। চলে আসি একটু সেক্টরাল ইন্ডাইসেস গুলো নিয়ে আলোচনা।
নিফটি 50 আজকে প্রায় 8% পতন, 124 পয়েন্ট, 25,200 ওপর যদি এখনো রয়েছে। বিএসসি সেন্সেক্স 82,000-এর কাছাকাছি নেমে এসেছে, 466 পয়েন্ট আজকে নিচে নেমেছে, 0.56% পতন। এছাড়া নিফটি আইটি তো অলরেডি বলেছি, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ বিএসসি দুটোই আজকের 0.71, স্মল ক্যাপ এবং মিড ক্যাপ 0.78% পতন দেখেছে। সমস্ত সেক্টর আজকে পতন, বিএসসি হেলথ কেয়ারেও পতন দেখেছে। আশঙ্কা তো ফার্মার ক্ষেত্রে উড়িয়ে দেওয়া যায় না। এতদিন আইটি আশঙ্কায় ছিল, আইটিকে তারা ধরেছেন, তারা ঘুরিয়ে নাক দেখিয়েছেন বলা যেতে পারে, অর্থাৎ ঘুরিয়ে যাতে ভারতের আইটি সেক্টরকে ক্ষতি করা যায় সেটা আমেরিকানরা করেছে। নিশ্চয় তাদের মধ্যে দুর্বুদ্ধি ঘুরে বেড়াচ্ছে এবং তারা ফার্মা সেক্টরকেও টার্গেট করবেন। সেটা কিভাবে করবেন আপাতত তার জন্য অপেক্ষায় আমাদের থাকতে হবে, কিন্তু এটা ঘটনা একটা না একটা সময় তারা নানাভাবে ভারতবর্ষকে তারা মানে অপদস্থ করার চেষ্টা করবেন। আইটি তো জাস্ট একটা ট্রেলার তারা দেখাচ্ছেন, এইটুকুনি বলা যেতে পারে। আমাদের এখন অপেক্ষা করতে হবে। অন্যদিকে সৌদি আরব এবং মানে বিশেষজ্ঞদের যেটা ধারণা এবং আমারও ব্যক্তিগতভাবে যে ধারণা, যে সৌদি আরব পাকিস্তান যে সুরক্ষা চুক্তি হলো তার পেছনে আমেরিকার হাত নেই তো। এবং চায়না, যেটা বারবার বলছি, চায়না দেখছে এ তো বড় মজার খেলা হচ্ছে, আমাকে কিছুই করতে হচ্ছে না ভারতের বিরুদ্ধে, অথচ ভারতের বিরুদ্ধে আমেরিকার রাস্তায় নেমে পড়েছে, পাকিস্তানকে হাত করেছে, সৌদি আরবকে হাত করেছে, দুজনের মধ্যে সুরক্ষা চুক্তি করিয়েছে। এটা একটা কারণ হতে, একটা প্লজিবল রিজন হতে পারে, অর্থাৎ আমেরিকাই কাজটা করাচ্ছে, উই ডু নট নো। এই মুহূর্তে একটা জিনিস তো নিশ্চিন্ত যে আমেরিকা যাই করুক না কেন, ভারতবর্ষের পক্ষে কোনোভাবেই আমেরিকা কোনো পজিটিভ ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে না। ম্যাজিক্যাল কোনো কিছু হবে না, এটা তো ঘটনা। হঠাৎ করে পরের দিন উঠলাম, সমস্ত কিছু আবার স্বাভাবিক হয়ে গেল, হওয়াটা ভীষণ ডিফিকাল্ট, অত্যন্ত মানে সম্পর্ক তলানিতে এসে থেমেছে। এর প্রভাব কি শেয়ার বাজারে পড়তে পারে? না পড়াটা কি মানে যদি পড়ে তাহলে কি সেটা খুব একটা অস্বাভাবিক হবে? ভারতীয় শেয়ার বাজার ভালো করছে। দেখুন, একটা দেশ দিনের পর দিন 6 থেকে 6.5% মানে বছরের পর বছর সেই যদি গ্রোথ দেখায়, আপনাদের কি মনে হয় যে এই যে পাওয়ার্স গুলো রয়েছে তারা ছেড়ে দেবে? তারা কি চাইবে ভারতবর্ষ 6% হারে গ্রো করুক, 6.5% গ্রো করুক? যদি ভারতবর্ষ 20 বছর ধরে 6.5% ধরে বা 6% ধরে গ্রো করে, সেক্ষেত্রে ভারতবর্ষ যে জায়গায় পৌঁছে যাবে সেখানে বাকি যে সুপার পাওয়ার্স গুলো রয়েছে তারা চাইবে ভারতবর্ষ সুপার পাওয়ার হোক। সেক্ষেত্রে তারা কোনো নিয়ম নীতির ধার ধারবে না। আমেরিকা এবং চায়না কেউই চাইবে না ভারতবর্ষের উত্থান হোক, তারা চাইতে পারে না। সুতরাং কেবলমাত্র বিশ্বে দুটি G2 পাওয়ার থাকবে, G3 তারা চাইবে না। ভারতবর্ষকে নানাভাবে অপদস্থ করে তারা প্রমাণ করতে চাইবে যে ভারতবর্ষের কোনো গ্রহণযোগ্যতা নেই ভারতবর্ষে, গোটা বিশ্বে। এই ভ্রান্ত ধারণা থেকে মুক্ত থাকুন। সবসময় একই কথা বারবার প্রত্যেক দিন বলে যাব যে ভারতবর্ষ এখন প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হবে। প্রচুর বিদেশি শক্তি ভারতবর্ষকে অপদস্থ করার চেষ্টা করবে। এইটা কিন্তু একটা প্রমাণ যে ভারতবর্ষ গ্রো করছে, ভারতবর্ষ সামনে গ্রো করবে। ভারতবর্ষের এই যে সুবর্ণ সুযোগ এসেছে এতদিন পর, এই কলোনিয়াল হ্যাংওভার থেকে আমরা বেরিয়ে আসছি, এদের বিরুদ্ধে লড়াই করছি, এইটা আমাদের জারি রাখতে হবে। সুপার পাওয়ার হওয়াটা সহজ নয়, কিন্তু যখন একটা দেশ ডিটারমাইন্ড হয় যে তারা সুপার পাওয়ার হয়ে উঠবে, তখন তাদেরকে ঠেকানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বহু বছরের আমরা পরাধীনতা ভোগ করেছি, আমাদের চুষে নেওয়া হয়েছে, কয়েক ট্রিলিয়ন ডলার গ্রেট ব্রিটেন চুষে নিয়ে চলে গিয়েছে। সেটা এত বছর ধরে আমরা রিকভার করেছি। এখন আমাদের সময় এসে, যেভাবে চায়না বিগত 40 বছর ধরে তারাও সেই কলোনিয়াল হ্যাংওভার থেকে বেরিয়েছিল এবং তারাও সেখানে উন্নতি করেছে। শুধু ভারতবর্ষের হাতে সমস্ত, এবং সৌভাগ্যবশত চায়না যেরকম একটি ডেমোক্রেটিক দেশ নয়, একটি প্র্যাগম্যাটিক কমিউনিস্ট দেশ বলা যেতে পারে, সেটা তো ভারতবর্ষ একটা আদ্যপন্থী একটা ডেমোক্রেটিক দেশ। এর ডেভেলপমেন্ট হওয়াটা যতখানি সহজ, সেটা কিন্তু চীনের ক্ষেত্রে অতটা হওয়াটা সহজ ছিল না। আর আমেরিকা বেসিক্যালি তার মোড়কটাই কিন্তু ডেমোক্রেটিক, সে আদ্যপান্ত একটি মিলিটারি স্টেট, অর্থাৎ এভরিথিং ইজ কমান্ডেড অ্যান্ড রুলড বাই দ্য মিলিটারি। উপরের খোলসটাই কিন্তু কেবলমাত্র তাদের ডেমোক্রেটিক। ভারতবর্ষের হাতে এই সুযোগ এসেছে। শেয়ার বাজার একদিন উঠবে, একদিন নামবে। দীর্ঘমেয়াদী সময় ভারতবর্ষের অর্থনীতি অত্যন্ত একটা শক্তিশালী অর্থনীতি, এটা নিশ্চিন্ত থাকুন। বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি হওয়া অর্থনীতি, এটা আমিনার স্ট্যাটিস্টিক্স বলছে, আমিনা IMF বলছে, বিশ্ব ব্যাংক বলছে, বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সিস বলছে।
এটা মাথায় রাখুন। আজকের জন্য নমস্কার। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের সদস্যদের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগামী বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। যে কোম্পানিগুলোর নাম দিলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস। আমার কথা শুনে যদি কোনো শেয়ারের বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে কিছুমাত্র মূল্য অ্যাড করতে সক্ষম হচ্ছে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীদের কাছে পৌঁছে যায়। প্লিজ একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব আপনাদের কাছে আবদার অবশ্যই করবেন। নমস্কার।